এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, সেই বড় খবর আমরা আসছি এই মুহূর্তে। ইডি রাজ্য জুড়ে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যতদূর খবর পাওয়া যাচ্ছে প্রায় 12টি জায়গায় ইডির আধিকারিকরা ইতিমধ্যেই সকাল 6টা থেকে তল্লাশি অভিযান শুরু করেছে। প্রায় 250 জন সিআরপিএফ এর একটি বিশেষ বাহিনী নিয়ে রাজ্য জুড়ে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করেছে। প্রশ্ন থাকছে, যেখানে ড্রাগের বিরুদ্ধে এনসিবি তল্লাশি চালাবে সেই জায়গাতে কেন এই ইডির তল্লাশি? বুঝতে আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ ইডি কিন্তু ড্রাগের বিরুদ্ধে হিসেবমতো তল্লাশি চালায় না। তার কারণ হচ্ছে এনসিবি নামে একটি সংস্থা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা এই ড্রাগের বিরুদ্ধে তল্লাশি চালায়। তাহলে ইডি কেন আজকে সকাল থেকে, একেবারে সকাল 6টা থেকে ইডি এই মুহূর্তে সক্রিয়? এবং এই মুহূর্তে আমি আমাদের কথা বলে নেব আমাদের প্রতিনিধি মানস দের সঙ্গে। মানস দে সরাসরি জুড়ে গিয়েছে টেলিফোন লাইনে। মানস দা, এই মুহূর্তে ইডি গোটা রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছে এবং আগরতলাতেও তল্লাশি শুরু করেছে। কি খবর রয়েছে তোমার কাছে? যতটুকু খবর আমরা সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে আজকে সকাল 6টা থেকে ইডি কিন্তু রাজ্যের রাজধানী আগরতলা সহ প্রায় 12টি জায়গাতে একসাথে কিন্তু অভিযান শুরু করেছে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু এর মধ্যে যুক্ত আছেন, যাদের বাড়িতে ইডি প্রবেশ করেছে। রাজ্যের একাংশ প্রভাবশালী ব্যক্তির বাড়িতে ইডি এই অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে এসছে, রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার সংলগ্ন একজন ব্যবসায়ী বা একটি ক্লাবের কর্মকর্তার বাড়িতেও কিন্তু ইডি অভিযান সংঘটিত করেছে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। সেই সঙ্গে নন্দননগর এলাকাতে একজন ব্যক্তির বাড়ি, প্রভাবশালী এক ব্যক্তির বাড়িতেও কিন্তু ইডি অভিযান সংগঠিত করেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইডি এই বিষয়টাকে খুব গোপনীয় ভাবে এই অভিযানগুলি সংগঠিত করছে। সকাল 6টা থেকে প্রায় 250 সিআরপিএফ কর্মীরা এবং রাজ্য বিভিন্ন পদাধিকারীদের নিয়ে এই অভিযান সংগঠিত করছে। কিন্তু সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে গাঁজা বা ইয়াবা ট্যাবলেটের জন্যই ইডি এই অভিযান সংগঠিত করছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, সাধারণত যেটা আমরা জানি এনসিবি বিভিন্ন নেশা সামগ্রী অভিযান সংগঠিত করে বা নেশা কারবারি যারা থাকে বা পাচারকারী তাদেরকে গ্রেফতার করে, এইটুকু আমরা জানি। কিন্তু এই নেশার জন্য কেন ইডি এই অভিযান সংগঠিত করছে, এই ব্যাপারে যতটুকু খবর আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে, কিছুদিন আগে রাজ্যে যে এনইসির একটা বৈঠক সংগঠিত হয়েছে, যে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, রাজ্যপালরা এবং বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উপস্থিত ছিলেন। অমিত শাহজি কিন্তু সেই সময় স্পষ্ট করে খুব বিরক্ত প্রকাশ করেছেন উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের যে নেশার যে রমরমা, তার জন্য কিন্তু উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যের যে নেশার যে রমরমা, নেশার যে বারবারত্ব, কেন এত বারবারত্ব, তাদের পেছনে কে আছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিন্তু এই ধরনের বিভিন্ন তথ্য আছে। সেই তথ্যের ভিত্তিতেই রাজ্যের যে পয়সা যে বাতাসে উঠছে, অনেকে বলে থাকেন যে ত্রিপুরাতে পয়সা বাতাসে উঠছে, সেই যে নেশা যে এটা পয়সা বাতাসে উড়াচ্ছে, মূল কারণ তার জন্যই হয়তোবা এনসিবি না এসে ইডিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর পাঠিয়েছে, যে এই যে পয়সা যে বাতাসে উঠছে, এত যে পয়সা নেশার জন্য, তার জন্য হয়তোবা ইডিকে তল্লাশির জন্য পাঠিয়েছেন ত্রিপুরা সহ আগরতলা সহ ত্রিপুরা রাজ্যে। হ্যাঁ মানুষদা, এইখানেই প্রশ্ন যে দেখো, এই যে মানে তোমার হচ্ছে যে তল্লাশি অভিযান ড্রাগের বিরুদ্ধে, সেটা গাঁজা হতে পারে, সেটা ইয়াবা ট্যাবলেট হতে পারে, সেটা বেআইনি মদ হতে পারে, সেই তল্লাশি অভিযান চালাবে কিন্তু এনসিবির এটা জুরিসডিকশন।
কিন্তু এনসিবি একটি তল্লাশির পাশাপাশি ইডি তল্লাশি কখন চালায় এটা ভালো করে বুঝতে হবে যে ইডি তল্লাশি কখন চালায়। ইডি তখনই তল্লাশি চালায় যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা লেনদেন রয়েছে, অর্থাৎ একটা উত্তর পূর্বাঞ্চলে যে প্যারালাল একটা এই যে যারা বেআইনি তোমার হচ্ছে ড্রাগসের ব্যবসা করছে তারা একেবারে প্যারালাল একটা অর্থনীতি তৈরি করছে এবং যেটা কয়েক হাজার কোটি টাকা, না হলে কিন্তু ইডি এই তল্লাশি অভিযান চালাতো না। এবং সেই আর্থিক দুর্নীতি দমন যেখানে ইডি মানে সিবিআই ক্রাইম দেখে, দেখো সিবিআই ক্রাইম দেখে, এনসিবি ড্রাগ দেখে, আর হচ্ছে ইডি কিন্তু ফিনান্সিয়াল, আর ইডি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নয়, ইডি হচ্ছে অর্থ দপ্তরের অধীনে, সেই অর্থ নির্মলা সীতারামনের দপ্তর। তাহলে যে রাজ্যে কয়েক হাজার কোটি টাকার যে ড্রাগসের ব্যবসা চলছে সেটা কি এই ঘটনা থেকেই আরো একবার উঠে আসলো এবং রাজ্য প্রশাসনকে দেখিয়ে দিল যে কয়েক হাজার কোটি টাকার যে বেআইনি ব্যবসা এ রাজ্য থেকে গোটা দেশে চলছে। এইটা কি তার সব থেকে বড় প্রমাণ আজকের এই ইডির তল্লাশি অভিযানে হঠাৎ করে? একদম নিউ, তুমি যেটা বললে আরেকটু তোমাকে আমরা জানাচ্ছি বা আমাদের যারা দর্শক আছে সেই দর্শকদের আমরা জানানোর চেষ্টা করছি। আমাদের কাছে কিন্তু আরেকটি খুব গোপন সূত্রে, বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে কিন্তু আরেকটি খবর আছে। সেই খবরটি হচ্ছে আমাদের রাজ্যের প্রভাবশালী একাংশ প্রভাবশালী ব্যক্তি কিন্তু থাইল্যান্ডে বসে নেশার ব্যবসা পরিচালনা করছে, বিশেষ করে ইয়াবা ট্যাবলেট, এবং সেই নেশার ব্যবসা যে পরিচালনা করছে সেটার কিন্তু একটা মামলা দেওয়া হয়েছে, এবং কে বা কারা মামলা করেছে সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আসেনি। যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে আসছে আমরা দর্শকদের আমরা সেটা জানাতে আমরা পাচ্ছি না। কিন্তু তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই বিশেষ কোন রাজনৈতিক দলের যারা প্রভাবশালী ব্যক্তিরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই আগরতলা শহর থেকে গা ঢাকা দিয়ে গ্রামীণ ত্রিপুরায় আস্থান গেড়েছে, আমাদের কাছে যতটুকু খবর আছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের কাছে যতটুকু খবর আছে সুস্পষ্ট ভাবে যদি আমরা বিষয়গুলি লক্ষ্য রাখি, আগরতলা থেকে নেশা কারবারিরা কিন্তু আগরতলা থেকে গাঁজা নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওইখান থেকে নিয়ে আসছে ইয়াবা ট্যাবলেট। মূলত আজকে ইডি যে আমাদের রাজ্যে যে অভিযান যে সংগঠিত করছে সেটা কিন্তু মূলত গাঁজা এবং ইয়াবা থেকে যে অর্থ করি যেটা তুমি কিছুক্ষণ আগে বললে, হাজার হাজার কোটি টাকা যে রাজ্যে আকাশে বাতাসে উঠছে, একটা যে প্যারালাল যে একটা লাইন ওনারা তৈরি করেছেন সেইটাকে ধরতেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিক্রমে বা স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শক্রমে কিন্তু আমাদের রাজ্যে এই অভিযান সংগঠিত করছে যে এই যে টাকা, কালো টাকা, সেই টাকার মূল উৎসটা কোথায়, সেই কালো টাকাটা কিভাবে উঠছে, কারা কারা এতে যুক্ত আছে। তবে একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 2018 সালে রাজ্যের যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গঠনের যে ঘোষণা দিয়েছিলেন, তার পরবর্তী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহ কিন্তু সেই নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য কিন্তু জিয়াদ ঘোষণা করেছিলেন। কিন্তু রাজ্যে তারপরও কেন নেশামুক্ত দূরের কথা দিনকে দিন নেশার বাড়ন্ত বাড়ছে। ইডি যে রাজ্যে আসলো এটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে রাজ্যের যতই বলুক না কেন যে নেশামুক্ত ত্রিপুরা, বাস্তবে কিন্তু কোনো একাংশ প্রশাসনের লোকের কারণে কিন্তু মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন তাকে কালিমালিপ্ত করার জন্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই যে নেশা বাড়ন্ত চলছে। হ্যাঁ দেখো মানসদা, যে অর্থমন্ত্রকের যারা গোয়েন্দারা ইডি তারা কিন্তু ইতিমধ্যেই যে টের পেয়েছে, প্রায় আমার কাছে যে ইনফরমেশন এই মুহূর্তে এসে পৌঁছেছে দর্শকদের আমি দিয়ে রাখবো, প্রায় 15,000 কোটি টাকার এই কেলেঙ্কারি, যে ইডি সূত্রের যেটা খবর আমি পাচ্ছি এই মুহূর্তে দিল্লি থেকে, প্রায় 15,000 কোটি টাকার কেলেঙ্কারি গোটা উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে তদন্ত করছেন ইডির আধিকারিকরা। এটা শুধুমাত্র ত্রিপুরা নয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম, সরা
উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রায় 15,000 কোটি টাকার কিন্তু ড্রাগসের ব্যবসা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে সক্রিয়। এবং সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ত্রিপুরার যে তদন্তকারী আধিকারিকরা তাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 900 কোটি টাকার কেলেঙ্কারি কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে, এমনটাই কিন্তু সূত্রের খবর। যদিও এই বিষয়গুলো নিয়ে ইডি এখনো কোনো স্পষ্ট অফিসিয়াল তারা স্টেটমেন্ট দেয়নি, তবে যেটা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এইবার তোমাকে আমি জিজ্ঞাসা করব যে রাজ্য প্রশাসনের যে এই তল্লাশি অভিযান চালানোর কথা ছিল, অর্থাৎ একের পর এক কোন কোন বাড়িতে এই মুহূর্তে তল্লাশি, কিছুক্ষণের মধ্যেই আমরা ছবি দেখাবো যে ইডির আধিকারিকরা তারা যে তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল সিআরপিএফ এর আধিকারিকদের নিয়ে, সেই ছবি আমরা ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে, কিছুক্ষণের মধ্যেই সেই ছবি আপনাদের আমরা দেখাবো। কিন্তু মানসদা, যে প্রশ্নটা আমি তোমাকে করব যে এই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যে গোয়েন্দারা তারা কোন কোন বাড়িতে তল্লাশি চালিয়ে, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাবো একেবারে এক্সক্লুসিভলি। দেখুন নিউজ ভ্যানগার্ডের পর্দাতে একেবারে সেই ছবি দেখা যাচ্ছে যে আগরতলাতে, একেবারে রাজধানী আগরতলাতে সকালবেলা থেকে 6টার সময় ইডির আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে সেন্ট্রাল বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গেছে। একেবারে আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদের দেখাচ্ছি যে সেন্ট্রাল বাহিনী, পুরো বাড়ি কিন্তু সেন্ট্রাল বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর জওয়ানদের দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনো রকম এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, কোনো রকম যাতে ইডির আধিকারিকরা বাধাপ্রাপ্ত না হয় কাজে, তার জন্য কিন্তু পুরো বাড়ি এই মুহূর্তে দেখাচ্ছি যে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে। যে ছবি এতদিন আমরা বারবার দেখেছি বাংলাতে এই রকম ছবি কিন্তু আমরা প্রায়শই দেখি যে বাংলাতে যখনই ইডির আধিকারিকরা বা সিবিআইর আধিকারিকরা যখন তল্লাশি অভিযানে নামেন সেই সময়তে কিন্তু গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যে আগরতলা শহরে যেভাবে ইডির আধিকারিকরা তল্লাশি নেমেছে সেই পুরো বাড়ি কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পুরো এরিয়া ডমিনেট করে তারপরে কিন্তু ইডির আধিকারিকরা এই মুহূর্তে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে প্রায় 3টি গাড়ি এই অভিজাত যে বিল্ডিং সেই অভিজাত বিল্ডিং এ রয়েছে, অর্থাৎ ইডির যারা আধিকারিকরা সেই ইডির আধিকারিকদের যে বিরাট টিম এসছে এই গাড়িগুলো দেখেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ 3টি গাড়িতে অন্তত 10 থেকে 12 জন ইডির আধিকারিকরা রয়েছে। সেই ক্ষেত্রে ইডির যারা ফিনান্সিয়াল যারা তদন্ত করে তারা থাকতে পারে, ইডির ফরেন্সিক আধিকারিকরা থাকতে পারে, ইডির যারা সাইবার এক্সপার্টরা রয়েছে তারা থাকতে পারে। অর্থাৎ একেবারে ইডি কিন্তু আজকে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করে একেবারে হোমওয়ার্ক করে কিন্তু এই তদন্তে যে নেমেছে সেটা কিন্তু এই ছবি দেখেই স্পষ্ট বোঝা যায়। এবার আমি সরাসরি আবারও চলে যাব যে মানুষদার কাছে। মানুষদা, যেমনটা তুমি বলছিলে যে তাহলে এই যে ঘটনা এবং দেখো এই যে সুন্দর, এবার কোন কোন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে সেইটা কি জানা গেছে? যে নন্দননগরের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তুমি বলছিলে যে আরো একজন ক্লাব কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। অর্থাৎ তাহলে কি এই যে ড্রাগসের ব্যবসার আড়ালে যে মোটা টাকার যে লেনদেন চলে সেইটাকে কোনোভাবে সাদা করে দেওয়া হচ্ছে, এই যে বড় বড় ক্লাবের টাকাগুলো রোলিং করিয়ে এই টাকা কি সাদা করে দেওয়া হচ্ছে, তার জন্যই কি এই ইডির তল্লাশি? একদম নীল, তুমি যেটা বললে আমাদের কাছে এখন পর্যন্ত যদিও সমস্ত বিষয়টাই কোনো সুস্পষ্ট নয় বা ইডি থেকে এখনো সেরকম কোনো তথ্য আমরা পাইনি, কিন্তু আমরা যতটুকু আমাদের কাছে খবর আছে এই যে যাদের বাড়িতেই ইডি তল্লাশি অভিযান করছে তারা কিন্তু যেমন তেমন লোক নয়, আমাদের রাজ্যের তথা আমাদের রাজধানীর কিন্তু প্রভাবশালী লোক এবং বিশেষ কিছু লোক আছে, বিশেষ কিছু রাজনৈতিক দলেরও কিন্তু প্রভাবশালী লোক। এবং যেটা তুমি বলছিলে এক ক্লাবের যে কর্মকর্তার কথা বললাম, সেই ক্লাবের কর্মকর্তা কিন্তু আমাদের আগরতলা শহরে কিন্তু উনি সমাজসেবক হিসাবে পরিচিত। সেই সমাজসেবকের বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি অভিযান করলো, সেটা মহারাজগঞ্জ বাজারের কোন এক জায়গায়। এই এখন প্রশ্ন হচ্ছে এই যে রাজ্য সরকার মানে সমাজ সেবার আড়ালে তিনি বহাল তবিয়তে একেবারে ড্রাগের রমরমা ব্যবসা চালাচ্ছিলেন, অর্থাৎ বেআইনি আর্থিক লেনদেন চালাচ্ছিলেন। একদম সেরকম
সঙ্গে আছে। শুধু আমরা এখন পর্যন্ত আমাদের যারা ফিল্ড গ্রাউন্ডে যারা স্টাফ আছে তারা যারা খবর সংগ্রহ করছে, আমরা যতটুকু খবর সংগ্রহ করতে পারছি এখন পর্যন্ত যে খবর ইডি যে সমস্ত বাড়িতে হানা দিচ্ছে, অভিযান চালাচ্ছে, এই সমস্ত বাড়িগুলা কিন্তু বেশিরভাগই কিন্তু যেমন তেমন লোক নয়। তার মধ্যে কিন্তু প্রাক্তন সরকারি কর্মচারী যেরকম রয়েছেন সেরকম রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আমি বারে বারে বলছি রাজ্যের প্রভাবশালী লোকদের বাড়িতে। এই মুহূর্তে তোমাকে আমি বলবো যে আজ সকাল 6টা থেকে ইডির হানা চলছে এবং লিটন সাহা তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, ধ্রুব মজুমদার তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, তাপস দেবনাথ তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, কামিনী দেববর্মা তার বাড়িতে হানা চলছে, বিশু ত্রিপুরা তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, দেববর্তা দে তার বাড়িতে হানা চলছে, অপু রঞ্জন দাস তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে। আবারও একবার জানাবো যে কাদের বাড়িতে এই মুহূর্তে হানা চলছে। লিটন সাহা তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, ধ্রুব মজুমদার তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, তাপস দেবনাথ তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, কামিনী দেববর্মা তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে ইডির, বিশু ত্রিপুরা তার বাড়িতে এই মুহূর্তে ইডির হানা চলছে, বর্তা দে তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে, অপুরঞ্জন দাস তার বাড়িতে এই মুহূর্তে হানা চলছে। আবারও একবার দর্শকদের কাছে পরিষ্কার করে দিই যে কার কার বাড়িতে এই মুহূর্তে ইডির হানা চলছে। লিটন সাহা তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে, ধ্রুব মজুমদার তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, তাপস দেবনাথ তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, কামিনী দেববর্মা তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে, বিশু ত্রিপুরা তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, দেবভর্তা দে তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, অপু রঞ্জন দাস তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে এই ঘটনা থেকেই পরিষ্কার 1 2 3 4 5 6 7 8 9 9টি জায়গার নাম কিন্তু ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে এবং এই 9টি জায়গাতে কিন্তু ইডির আধিকারিকরা যে তল্লাশি চালাচ্ছে সেটা কিন্তু এই ছবি দেখেই স্পষ্ট। আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি প্রায় 12 থেকে 18টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং এই মুহূর্তে যে আমাদের কাছে এই মুহূর্তে যে খবরগুলি আমাদের কাছে এসে পৌঁছেছে আমি আবারও আপনাদের কাছে জানাচ্ছি। এই মুহূর্তে যাদের কাছে এসে এই মুহূর্তে যে খবর আমি পাচ্ছি সেই মুহূর্তে আপনাদের আরো একবার নাম বলছি যে অপু রঞ্জন দাস তার বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চলছে, দেববর্তা দে তার বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে, বিশু ত্রিপুরা তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে, কামিনী দেববর্মা তার বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে, তাপস দেবনাথ তার বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে, ধ্রুব মজুমদার তার বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে, লিটন সাহা তার বাড়িতে এই মুহূর্তে ইডির যে তল্লাশি সেই তল্লাশি অভিযান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা সেই ছবি দেখছেন। মানুষদা তুমি সঙ্গে থাকো, আমি একটু বাদে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করছি। এই মুহূর্তে ইডির যে আধিকারিকরা সেই ইডির আধিকারিকদের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইডির আধিকারিকরা একেবারে হোমওয়ার্ক করে তারা কিন্তু এই তল্লাশি অভিযান কিন্তু সকালবেলা থেকে শুরু হয়েছে। যেটা খবর হচ্ছে থাইল্যান্ডে বসে এ রাজ্যের বেশ কয়েকজন এক প্রভাবশালী তারা মাস দুয়েক আগে তারা থাইল্যান্ডে গিয়েছিলেন এবং থাইল্যান্ডে বসে তারা এই যে ইয়াবা ট্যাবলেট সেই ইয়াবা ট্যাবলেটের কিন্তু ব্যবসা কিন্তু পরিচালনা করছে এবং তাদের প্রথম নজর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ, নেপাল, ভুটান এই 3টি রাষ্ট্রে তারা বিরাট পরিমাণের যে ইয়াবা ট্যাবলেট সেই ইয়াবা ট্যাবলেট কিন্তু তারা সাপ্লাই করছে এবং এ রাজ্যেও কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী তারা কিন্তু এই ইয়াবা ট্যাবলেটের যে ব্যবসা সেই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কিন্তু থাইল্যান্ড থেকে তারা পরিচালনা করছেন। আমরা সবাই জানি যে থাইল্যান্ড হচ্ছে এমনই একটা জায়গা যেখানে রাতের বেলা সব থেকে বেশি ড্রাগ মাফিয়ারা এই মুহূর্তে সক্রিয় থাকে। সেই রাজ্যের ব্যবসায়ীরা কয়েকদিন আগে একদম স্পেসিফিক যে তথ্য আছে সেটা হচ্ছে থাইল্যান্ডে গিয়ে তারা তল্লাশি করছে এবং দিন দুয়েক আগে একটি নির্দিষ্ট কেস এ রাজ্যের বেশ একজন বিজেপির বেশ কয়েকজন নেতার নামে একটা কেস হয়েছে শোনা যাচ্ছে, তবে এই বিষয়ে কোনো স্পষ্ট
তথ্য আমাদের হাতে নেই, তবে একটি কেস কিছুদিন আগে হয়েছে এবং সেটা হচ্ছে এই ড্রাগের ব্যবসার এগেনস্টে একটি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে, তবে সেটা সেন্ট্রাল এজেন্সি করেছে না স্টেট এজেন্সি করেছে সেটা পরিষ্কার নয়। সেই তারা এখন ইতিমধ্যেই এই আগরতলা শহর ছেড়ে তারা চলে গিয়েছে, গা ঢাকা দিয়েছে। এই মুহূর্তে আমরা আরো কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কেন এই ড্রাগের রমরমা, যেখানে এই মানে যে তল্লাশি অভিযান কিন্তু দেওয়ার কথা অবশ্যই হচ্ছে এনসিবি, সেই তল্লাশি অভিযানে কেন তোমার হচ্ছে ইডি আসলো? তার মানে কয়েক হাজার যে কোটি টাকার কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি যে কয়েক হাজার কোটি টাকায় পৌঁছে গেছে সে বিষয়ে কিন্তু একেবারেই স্পষ্ট। আমরা কথা বলে নেব বিশিষ্ট সাংবাদিক মণিময় দার সঙ্গে। মণিময় দা, তোমার কাছে এই মুহূর্তে কি তথ্য উঠে এসেছে সেটা যদি একবার জানাও। আজকে ভোর 6টা থেকে এই রেড শুরু হয়েছে বলে আমি খবর পেয়েছি, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ইডির যে এই রেডটা শুরু হয়েছে সেটা কিন্তু রাজ্য পুলিশকে একেবারেই অন্ধকারে রাখা হয়েছে। রাজ্য পুলিশকে না জানিয়েই এই রেড করা হয়েছে, এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। এবং সবচেয়ে বড় তথ্য যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আগরতলা শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় এই রেড সম্পূর্ণ হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেটা কিন্তু এখনো খোলসা করা হচ্ছে না। তবে যত কটা নাম পেয়েছি যে যাদের বাড়িতে রেড করা হয়েছে সেটা হচ্ছে অপুরঞ্জন দাস, দেবব্রত দে, বিষ্ণু ত্রিপুরা, কামিনী দেববর্মন, তাপস দেবনাথ, ধ্রুব মজুমদার, লিটন সাহা, এদের বাড়িতে রেড করা হয়েছে। প্রচুর পরিমাণে কাগজপত্র ও ট্যাবলেট সহ গাঁজা ব্যাপক পরিমাণে উদ্ধার হয়েছে বলে আমার কাছে খবর এসেছে। এবং পুলিশের যে দপ্তর সঙ্গে যে আমাদের সূত্র থেকে যা জানতে পেরেছি, পুলিশকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। এই মুহূর্তে যে বিষয়টা এটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হয়েছে, এবং গোপনীয়তাটা রক্ষা করা হয়েছে, আমরাও সেটার দিকে সিনসিয়ারলি নজর রাখছি, আমরাও গোপনীয়তা রক্ষা করব। আমরা এই ব্যাপারে একটা তথ্য শুধু সাধারণকে জানাই যে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের প্রায় 250 জন প্রতিনিধি, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের 250 জনকে এই ব্যাপারে কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যে এই রাজ্যে এত বড় রেড ইদানিংকালে আর হয়নি, এই প্রথম এই ধরনের ঘটনা হচ্ছে। প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, আজ সকালবেলা আমার সঙ্গে, আমি একটু আগে মিজোরামের এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। উনি আবগারি এবং নার্কোটিক্স দপ্তরে দীর্ঘদিন কাজ করেছেন এবং এই ব্যাপারেই দেশের সরকারকে ব্যাপকভাবে সাহায্য করেছেন। ওনার নাম আমি প্রকাশ করছি না। মণিপুরের যে সাম্প্রদায়িক যে ঝামেলা চলছে এর পরিপ্রেক্ষিতে তারা একটা বিকল্প পথ, এই ড্রাগের যে যারা ব্যবসা করছেন, বেআইনি ব্যবসা যারা করছেন, তারা একটা বিকল্প পথ তারা তৈরি করেছেন। মায়ানমারের সঙ্গে মিজোরাম বর্ডারের প্রায় 10 কিলোমিটার নতুন রাস্তা তারা তৈরি করে ফেলেছেন, এবং জিপ এবং ছোট গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেই জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই কাজের ব্যাপারে মানে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, যেটা রাজ্য সরকারও বা কি করে জানলেন না আমি জানি না, এই রাস্তা তৈরির যে যন্ত্র, যে মানে এক্সকেভেটর যেগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি আবার একটা গত 2 দিন আগে নষ্ট হয়ে গিয়েছিল, একজন ইঞ্জিনিয়ার গিয়ে সেটা সারিয়েও দিয়ে এসছে। এই রাস্তা মিজোরামের সাথে মায়ানমারের যে নিবিড় যোগাযোগ ব্যবস্থা এটাকে উন্নত করেছে বলে ধারণা করা হচ্ছে। ডন বলে একটা জায়গা মিজোরামের লাগোয়া মানে লাঙ্গোয়া গ্রামের কাছে, একটা জঙ্গল ঘেরা এলাকা, সেই জায়গা থেকে মিজোরামের যে এই জিপ গাড়িগুলি সারচিপ জেলা বলে একটা জায়গা, সারচিপ জেলার অন্তর্গত, সেই জায়গাটাতে মাধ্যমেই মায়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এবং ড্রাগ মাফিয়ারা এই রাস্তাটাকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। শুধু না, এটা নিশ্চিত প্রমাণও আমাদের এই নার্কোটিক্স দপ্তর শুধু না, বিভিন্ন ইডির কাছেও রয়েছে। এই জায়গাটাকে ধরেই উত্তর ত্রিপুরা ধরে এই জায়গা ক্রস করে ইয়াবা এবং এই গাঁজা ব্যাপক পরিমাণে পাচার হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই মুহূর্তে যে এই ইয়াবা রেডের ক্ষেত্রে এটা আগরতলা শহর এবং তার শহরের নিকটবর্তী একদম শহরের মার্কেট
মার্কেট প্লেস এলাকাতে সম্ভবত নেতাজি চৌমুহনী সহ এই সমস্ত এই এলাকাটাতেও এই একটা রেডের ব্যবস্থা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এই রেডটা হলে অনেকটাই মানে ড্রাগ প্যাডলাররা শুধু না, ড্রাগের যে চাই তাদের ধরা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং যতটুকু খবর পাওয়া গেছে যে তাদের মাথাটাকে নাকি এখনো সেই ডিসাইড করা যায়নি, ওকে বার করা যায়নি, বা সম্ভবত তিনি পলাতক। মনিমাদা, আপনার কি মনে হয় না, যেটা আপনাকে আমি সকালবেলা বলছিলাম, যে রাজ্য থেকে বেশ কয়েকজন কিন্তু বিগত 6 মাস ধরে থাইল্যান্ডে যাতায়াত করেছেন, এবং তারা কারা? তাদের সে বিদেশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেই তো এ রাজ্যে যারা থাইল্যান্ড বিগত 6 মাস ধরে যাতায়াত করেছেন তাদের তালিকা পাওয়া রাজ্য পুলিশের কাছে সম্ভব ছিল। এবং এই যে তল্লাশি অভিযান হচ্ছে, এই তল্লাশি অভিযানে কিন্তু রাজ্য পুলিশকে যেমন জানানো হয়নি, তেমনি কিন্তু ইতিমধ্যেই যে ইডির একটা বিশাল টিম এসে পৌঁছেছে, সেই খবরটা তো রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছে ছিল। তারপরও কি তোমার মনে হয় না? তারপর বিষয়টা যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা আপনি বললেন 100% ঠিক। এবং গতকাল রাতে সম্ভবত বা দুপুরের পরে, বিকেলে বা দুপুরের পরে রাজ্য পুলিশের কাছে আসাম রাইফেলস থেকে বোধহয় এরকম একটা মেসেজ এসেছিল, যার পরিপ্রেক্ষিতে পুলিশ যে একদম সতর্ক ছিল না তা না, কিন্তু এই রেডটা এত গোপনীয়তার সাথে করা হয়েছে যেটা রাজ্য পুলিশকে এই রেডের টাইম, কোন সময় রেড করা হবে, কিভাবে রেড করা হবে, এইগুলি রাজ্য পুলিশকে জানানো হয়নি। স্বাভাবিক, সেন্ট্রাল দেখো কেন্দ্রীয় গোয়েন্দারা জানাবে না, এটা কিন্তু একেবারেই স্পষ্ট। কিন্তু রাজ্য পুলিশ এই যে কারা কারা থাইল্যান্ডে গেছে বিগত 6 মাস ধরে, তাদের একটা এখনো পর্যন্ত ডেটা সংগ্রহ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ, এবং কারা কারা মায়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে সব থেকে বড় কথা, অরুণাচল, আমি তোমাকে একটা স্পেসিফিক তথ্য দিচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে শিলিগুড়িতে যে চিকেন নেকে এই মাসে বৈঠক করেছেন, শিলিগুড়িতে এসএসবির কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নিজে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলকে শান্ত করতে গেলে ইতিমধ্যেই সমস্ত ড্রাগ ব্যবসায়ীকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এই কথাটা এসএসবির যারা আধিকারিক তাদেরকে বলেছেন, বর্ডারে সক্রিয় হতে বলেছেন, সেটা শিলিগুড়িতে। নিশ্চয়ই এ রাজ্যের যারা বিএসএফ আধিকারিকদের আছে তাদের কাছেও সেই একই তথ্য গিয়েছে। এবং তোমাকে আরেকটা তথ্য দিই যে গতকালই কিন্তু 7 জেলার পুলিশ সুপারদের নিয়ে রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু একটা বৈঠক করেছেন সীমান্তের পরিস্থিতি নিয়ে, এবং তারা বলছেন এটা সার্বিক একটা রুটিন মাফিক বৈঠক। তারপরেও এ রাজ্যে যে এত বড় তল্লাশি অভিযান চলছে সেটা তারা রাজ্য পুলিশ কার্যত টের পেলই না, এবং সেই জায়গাতে যদিও টের পায় তাহলে তারা আগে কেন এই লোকগুলোকে গ্রেপ্তার করতে পারলো না? এটা কি একটা পুলিশের সার্বিক ব্যর্থতা নয়? না, এই পুলিশের সার্বিক ব্যর্থতাটা তো স্বীকার করেই নিলেন যে আমরা আক্ষরিক অর্থে স্বীকার হয়ে গেল, কারণ এত গোপনীয়তা রক্ষা করা হলো কেন? পুলিশকে না জানিয়ে এই রেডগুলি যে করা হচ্ছে, এতে কি পুলিশের ওপর আস্থাটাকে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে কিনা? এবং খুব সঠিকভাবে যেটা বলেন, যেটা প্রকাশিত হয়েও গিয়েছে, সেটা হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্বেগ প্রকাশ করেছেন এটা অত্যন্ত যথার্থ এই কারণে, এবং তিনি যে জায়গাটাকে পিন পয়েন্ট করতে চেয়েছেন যে এই ড্রাগ পেডলার এবং ড্রাগের ব্যবসা যদি বন্ধ না করা যায় তাহলে উত্তর পূর্বাঞ্চলের যে সমস্যাটা এটা থেকে বেরিয়ে আসা যাবে না। খুব দৃঢ়তার সঙ্গে তিনি সেই কথাগুলি বলতেন। আর এই রাজ্যে এটা সঠিক কথা যে এই রাজ্যের যে পুলিশের যে এই ড্রাগের এগেনস্টে পুলিশের যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় বলেই তাদের কাছেও তথ্য ছিল, যার ফলে এই গোপনীয়তাটা রক্ষা করা হয়েছে। প্রসঙ্গক্রমে আমি বলি যে এই যে কৈলাসহর মহকুমার যে সীমান্ত অংশে যে গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, এতে রাজ্য পুলিশ যথেষ্ট উদ্বেগের সঙ্গেই বিষয়টা দেখেছেন, যার ফলশ্রুতিতে সমস্ত সীমান্তবর্তী অংশের যত পুলিশ প্রধানরা রয়েছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ, তাদের সঙ্গে ডিজি নিজেই বৈঠক করেছেন। এই বৈঠকের ফলশ্রুতিতে সীমান্তকে আরো কড়া নজরদারির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার মাঝেও কিন্তু আমাদের সীমান্ত অতিক্রম করে বেশ বড় অংশের বাংলাদেশ থেকে বেশ বড় অংশের মানুষই ঢুকে পড়ছে। তবে আখাউড়া দিয়ে যারা আসছেন সংখ্যা ভীষণ কম, কিন্তু যারা আসছেন তারা কিন্তু ভিসা পাসপোর্টের সহযোগিতা সরকারি অনুমোদন নিয়েই ঢুকতেন। যে প্রশ্নটা আপনি রেখেছেন যে
ইন্দোনেশিয়া বা ইত্যাদি জায়গায় ঘুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু সরকারি অনুমোদন অর্থাৎ ভিসা পাসপোর্ট ছাড়া যাওয়া প্রায় অসম্ভব। সেই তথ্যটা কেন আমাদের রাজ্যের পুলিশ দপ্তরের কাছে থাকলো না, সেটাই খুব আশ্চর্য। আশা করা যাচ্ছে যে এই রেডের পরিপ্রেক্ষিতে একটা ফলাফল পাওয়া যেতে পারে। এই সর্বশেষ যা খবর পেয়েছি মিনিট 10-15 আগে, তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট বেশ কয়েক কোটি টাকার এবং গাঁজা উদ্ধার হয়েছে, এবং সর্বোপরি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন ইডি অফিসাররা ওই 6-7 জনের বাড়িতে তল্লাশি চালানো পরিপ্রেক্ষিতে। মনিবাদা, এই যে ইয়াবা ট্যাবলেট এটা কিন্তু দেশের সার্বভৌমত্বের কাছে অনেকটা বড় থ্রেট। আমি যদি বিশ্লেষণ করি তাহলে একটা ইয়াবা ট্যাবলেট আসে হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে, আর একটা ইয়াবা ট্যাবলেট হচ্ছে এখন দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলি রয়েছে সেই কান্ট্রিগুলির জন্য বানাচ্ছে হচ্ছে চায়না। দুটো ইয়াবা ট্যাবলেট মূলত ভারতে পাওয়া যায়, একটা হচ্ছে আফ্রিকার থেকে আসে। আফ্রিকার থেকে যে ইয়াবা ট্যাবলেটগুলো আসে সেগুলো বেশিরভাগই কিন্তু বিমানবন্দরে ধরা পড়ে, কারণ হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা দিল্লি, কলকাতা বড় বড় শহরে পড়াশোনা করতে আসে তারা এই ইয়াবা ট্যাবলেটের সাপ্লাইটা করে, এবং এই আফ্রিকার যে ইয়াবা ট্যাবলেট সেটা অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ মানুষ কিন্তু এই ইয়াবা ট্যাবলেট কিনতে পারে না। কিন্তু যেটা চায়না থেকে যে ইয়াবা ট্যাবলেটটা আসে সেটা কিন্তু সাধারণ মানুষ কিনতে পারে, এবং একজন রিক্সা চালক, একজন দিনমজুর তারাও ইচ্ছে করলে এই 40 থেকে 45 টাকা সম্ভবত একটা ছোট কৌটা পাওয়া যায়, সেই কৌটার ট্যাবলেট কিনতে পারে, যেটা একদিনের নেশার জন্য একেবারে সাফিসিয়েন্ট এই চায়নার ট্যাবলেটটা। তার মানে এই যে চায়না একটা তোমার হচ্ছে ভারত সহ পুরো একেবারে বাংলাদেশ, ভুটান, এদিকে নেপাল, এদিকে পশ্চিমবঙ্গ, এই যে প্রত্যেকটা রাজ্যে যে এই যে সস্তায় ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেওয়ার একটা চক্রান্ত মায়ানমারকে সঙ্গে নিয়ে মায়ানমারের ভৌগোলিক সীমানাকে কাজে লাগিয়ে করছে, তারপরেও এই খবরটা তো রাজ্য পুলিশের গোয়েন্দাদের থাকা উচিত, এবং পরপর যখন ইয়াবা ট্যাবলেট ধরা পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ইয়াবা ট্যাবলেট ধরা পড়ার পর, এবং সব থেকে বড় একটা বিষয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে যখন এ রাজ্যে এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফর থাকাকালীনই রাতের বেলা কিন্তু অসম এবং ত্রিপুরা সীমান্ত থেকে, সেটা ত্রিপুরা জুরিসডিকশনে প্রচুর পরিমাণে প্রায় 76 লক্ষ টাকার একটা ইয়াবা ট্যাবলেট ধরা পড়ে, এবং একজন বাইক রাইডার তিনি ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছিলেন, তার থেকে ধরা পড়ে। তারপরেও কি মনে হয় না যে পর পর যে মাথাদের গ্রেপ্তার করা হচ্ছে না, তাতে রাজ্য পুলিশ একটা বড় জিনিস লুকিয়ে যাচ্ছে? একদম বটেই, এটা তো ঠিকই। এই যে ইয়াবা ট্যাবলেটের যে কথাটা আপনি বললেন, এই ইয়াবা ট্যাবলেটের নতুন একটা সংস্করণ তারা করেছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে এই ট্যাবলেটটাকে গুঁড়ো করে অত্যন্ত ছোট ছোট শিশির ভেতরে ঢুকিয়ে, একদম প্লাস্টিকের এক ধরনের শিশির ভেতরে ঢুকিয়ে তারা এগুলি দিচ্ছেন। আবার কিছু কিছু জায়গায় নেশা করার ক্ষেত্রে জলীয় মানে জলের সঙ্গে মিশিয়েও তারা কোনো জায়গায় দিচ্ছে। আপনি যদি মার্কেট প্লেস গুলিতে দেখেন, অনেক জায়গায় হঠাৎ করে দেখবেন বেলুন বিক্রি হচ্ছে, হঠাৎ করে বেলুন বিক্রি হচ্ছে কোনো জায়গায়। এই তথ্যটা পুলিশের কাছে আছে। এই বেলুনের ভেতরে এক ধরনের গ্যাসের মতো করে, হাওয়ার মতো করে দেওয়া হচ্ছে, তারা বেলুনটা ফোলানোর নাম করে এই নেশাটা নিচ্ছে। এই সমস্ত বিষয়গুলি আসতে আমি বেশ কিছু চিকিৎসকের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকদিন আগেই। তারা বলছেন যে এই ড্রাগে যে মানে কোকিন টোকিন জাতীয় বিষয়গুলিও এখন আসছে, মারিজুয়ানা, হিরোইন, তারপরে ব্রাউন সুগার, এলএসডি, স্মেক, এই সমস্ত প্রাণঘাতী সমস্ত ড্রাগগুলি ইনজেকশন বা ইয়াবা ট্যাবলেট তো আছেই, ইনজেকশন বা ইত্যাদির ক্ষেত্রে, এবং এখন নতুন করে যেটা আসছে সেটা হচ্ছে নাকের ভেতরে টেনে, বা ওই যে আমি বেলুনের কথা বললাম, এই বেলুনের হাওয়ার মাধ্যমে তারা নেওয়ার চেষ্টা করছে, যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক, উত্তর ত্রিপুরার ক্ষেত্রে যে তথ্যটা পাওয়া গেছে, এটা অত্যন্ত টিনেজার মেয়েদের ক্ষেত্রেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন পুলিশ দপ্তরের অনেকেই, যারা ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তার ভেতরে রয়েছেন। কিন্তু চিন্তার ভেতরে থাকলে তো হবে না, এর কার্যকরী পদক্ষেপ কি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী চিৎকার করছেন চারিদিকে এবং সিনসিয়ারলি কথা বলছেন যে এগুলি
যে করে হোক বন্ধ করতে হবে। আমার ধারণা এই মুহূর্তে একটা রাজনৈতিক আন্দোলন হওয়া উচিত, যার ফলশ্রুতিতে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব রাজনৈতিক যে চিন্তা ভাবনা সেগুলি ত্যাগ করে একটা জায়গায় এসে নেশার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলা উচিত। মণিবয়দা আরেকটা প্রশ্ন করবো। দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত সিরিয়াসলি ভাবা উচিত। তার কারণ হচ্ছে এনসিবি এই যে ড্রাগের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযান কে করবে? জুরিসডিকশন অনুযায়ী কিন্তু এনসিবি করবে, কিন্তু আশ্চর্যজনকভাবে এনসিবি না করে এই অভিযানটা আজকে হঠাৎ করে ইডি করলো। তার মানে কি তুমি মনে করছো না যে কয়েক হাজার কোটি টাকার, আমি শব্দটা বলছি, যে কয়েক হাজার কোটি টাকা, প্রায় 23,000 কোটি টাকার কেলেঙ্কারি গোটা উত্তর পূর্ব ভারতে, এবং সম্ভবত আমি এই মুহূর্তে এখনো পর্যন্ত ইডির আধিকারিকদের কাছ থেকে যে খবর পাচ্ছি দিল্লি থেকে, প্রায় 900 কোটি টাকার কেলেঙ্কারি ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে। এই 900 কোটি টাকার যে কেলেঙ্কারি, এই পাহাড় প্রমাণ যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির জন্যই কিন্তু অর্থমন্ত্রক, অর্থাৎ ইডি কিন্তু হচ্ছে অর্থমন্ত্রকের অধীনে, নির্মলা সীতারামনের দপ্তরে। অর্থাৎ এই যে একটা প্যারালাল অর্থনীতি গড়ে উঠছে রাজ্য জুড়ে, একটা প্যারালাল অর্থনীতি, এবং সেই অর্থনীতিটা মারাত্মক আগামী দিনে। এক একজন সমাজকর্মী, তারা বিভিন্নভাবে তারা সমাজে প্রতিষ্ঠিত, তারা এই ব্যবসাতে জড়িয়ে পড়ছে, এবং মানে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়াকরণ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন অনুষ্ঠানে টাকা ডোনেট করে, বিভিন্ন টিম চালিয়ে তারা এই টাকাগুলিকে সাদা করে নিচ্ছে। তার জন্যই কি এনসিবি কেউ, দেখো এটা কিন্তু এই যে তদন্ত বা এই যে তোমার হচ্ছে তল্লাশি অভিযান, হ্যাঁ নারকোটিক্স তৈরি করার কথা, এবং এটাকে ইডি নিয়ে নিয়েছেন নিশ্চয়ই, নিশ্চিতভাবেই সেখানে একটা আর্থিক দুর্নীতি বা আর্থিক একটা বিশাল লেনদেন জড়িয়ে আছে বলেই, এবং নিশ্চিত হয়েছেন বলেই তারা এসেছেন। আমি কয়েকজন বিখ্যাত মানুষ এই সমস্ত কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, যাদের পরিবারও আক্রান্ত, তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, এই যে ব্যাপক বেকারত্ব, পারিবারিক কলহ, তারপরে পাশ্চাত্য সাংস্কৃতিক একটা প্রভাব, এবং এই সহজে আনন্দ লাভের যে আকাঙ্ক্ষা, এবং এই সমস্ত বিষয়গুলিকে সামনে, এই যে জায়গাটাকে ব্যাপকভাবে ড্রাগ পেডলাররা দখল করেছে, এবং এটা তাদের যদি মানে একেবারে অশিক্ষিত এই ড্রাগ পেডলার হয়ে থাকতেন তাহলে সম্ভব ছিল না। তারা বিষয়গুলিকে দীর্ঘদিন ধরে নজর রেখে রেখে এই জায়গাগুলিকে নিয়েছেন, যার ফলশ্রুতিতে আমি যে কথা একটু আগে বললাম, এটা একটা সামাজিক আন্দোলন না হলে কোনো অবস্থাতে এটাকে রোকা সম্ভব না। পুলিশ, নারকোটিক্স, ইডি এরা ধরপাকড় কিছুদিন করবেন, আইনের ফাঁক বলে ওরা বেল নিয়ে বেরিয়েও যাবে, ফলে যে জায়গায় থাকার কথা সেটাই থাকতে হবে। আমরা দেখেছি একটা সামাজিক আন্দোলন হলে অনেকটাই উপকার পাওয়া যায়। না, আমি তোমায় একটা কথা, মনের মধ্যে একটা কথা বলতে চাইছি, যে রাজ্য দুর্নীতি দমন শাখার যারা আধিকারিক বা রাজ্যের যারা তোমার হচ্ছে এই বেআইনি আর্থিক লেনদেন যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, এটা কি তাদের ব্যর্থতা নয় আজকের এই ইডির হানাতে? এটা বলার অপেক্ষা রাখে না তো, সবাই তো শীত ঘুমে আচ্ছন্ন। ফলে এই জায়গার পরিপ্রেক্ষিতে এই যে এর জন্যই তো ইডি একেবারে নীরবতা পালন করেছেন। শুধু একটা আসাম রাইফেলস থেকে একটা চিঠি বোধহয় সম্ভবত বা খবর এসেছিল রাজ্য পুলিশ দপ্তরে, এছাড়া আর কিছুই আসেনি, কিছুই ছিল না পুলিশের কাছে। তার ফলশ্রুতিতে আমি বলছি তো, সংখ্যাটা প্রায় 250 জন সিআরপিএফ এর সদস্য এই রেডটার সঙ্গে যুক্ত হয়ে আছেন। স্বাভাবিকভাবেই যাই হয়ে থাকুক, নারকোটিক্স দপ্তরের যে দায়িত্ব, আমাদের এই রাজ্যের যারা দায়িত্ববান যারা নিযুক্ত আছেন, তাদের দায়িত্ব সমস্ত কিছু স্বীকার করে দায়িত্ব পালন করেননি, একথা স্বীকার করে নিয়েও আমি বলি যে এই মুহূর্তে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইডি কাজটা করেছেন, এই কাজটা আদৌ এই সমস্ত ড্রাগ ধরার ক্ষেত্রে তাদের কতটা এখতিয়ার আছে আমি জানি না, আইন সেটা ঠিক করবে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না মনিবয়দা, ড্রাগ ধরে তারা হয়তো কি ধরনের ড্রাগ সেগুলো তারা এনসিবির কাছেই দিয়ে দেবে, এবং ইডি কেন এই তদন্তে নামছে, যে এই যে পাহাড় পরিমাণ যে টাকা, সেই টাকা কোথা থেকে আসছে, এই টাকা কোথায় যাচ্ছে, এবং এই যে প্যারালাল প্রায় যদি এ রাজ্যে 900
600 কোটি টাকার যদি প্যারালাল অর্থনীতি এই ড্রাগ ব্যবসায়ীরা চালায়, তাহলে ঘুরপথে এই টাকা বিদেশে কোথায় যাচ্ছে? আদৌ এই টাকা কোনো জঙ্গি সংগঠনের কাছে পৌঁছাচ্ছে কিনা? ওরা গুরুত্বপূর্ণ কিছু নথি পেয়েছেন এবং এখানে শুধুমাত্র যে ড্রাগ বা কিছু ইয়াবা ট্যাবলেট বা কিছু গাঁজা ধরার জন্য যে তারা গিয়েছেন এটা তাদের এখতিয়ারের ভেতর পড়ে না। ওরা এটার জন্য গিয়েছেন ঘটনাটা তা না, ওরা নথি সংগ্রহের জন্যই মূলত সেখানে রেডগুলি চালাচ্ছেন, যার ফলশ্রুতিতে আমার কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে একেবারে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসে পৌঁছেছে, যার থেকে অনেক বিষয়, অনেক জায়গায় অনেক বড় মানুষ এর সঙ্গে জড়িত আছে কিনা সেটা প্রকাশ্যে চলে আসবে যদি ইডি প্রকাশ করেন সমস্ত বিষয়টি। একেবারেই মনিবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর থেকেই বোঝা যাচ্ছে যে ইডির এই যে আধিকারিক যেটা এনসিবি করবে, যেটা এনসিবি করার কথা, সেখানে আজকে ইডি তল্লাশি অভিযান করলো। এর থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যে কয়েক হাজার কোটি টাকার কিন্তু যে বেআইনি আর্থিক লেনদেন এই ড্রাগের ব্যবসাকে কেন্দ্র করে হচ্ছে, সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। রাজ্য পুলিশ এই বেআইনি ড্রাগ রুখতে তারা যেমন সম্পূর্ণ ব্যর্থ, এবং এই বেআইনি ড্রাগকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণের আর্থিক লেনদেন হচ্ছে, সেই আর্থিক লেনদেন রুখতেও রাজ্য পুলিশের গোয়েন্দারা কিন্তু সর্বোপরি ব্যর্থ। তার জন্যই কিন্তু আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিকে। এবং ইডি এই যে তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই তল্লাশি অভিযানে ইডি আজকে কি করতে পারে? ইডি যে ড্রাগগুলোকে তারা যে সিজ করবে, সেইটা কিন্তু এই ড্রাগগুলো কি ধরনের ড্রাগ, সেই ড্রাগ গুলোকে তোমার মালয়েশিয়া থেকে আসছে না, থাইল্যান্ড থেকে আসছে না, দুবাই থেকে আসছে না, আফ্রিকার কান্ট্রি থেকে আসছে, এইগুলোকে বোঝার জন্য তাদের কিন্তু কোনো ফরেনসিক ল্যাবরেটরি ইডির নেই। ইডি সেই ক্ষেত্রে তারা কিন্তু এনসিবি কে দেবে, এবং সেন্ট্রাল যে ড্রাগ এজেন্সি রয়েছে সেই সেন্ট্রাল ড্রাগ এজেন্সিকে তারা দেবে। সেই ক্ষেত্রে তারা হয়তো পরবর্তীকালে আরো একটা মামলা রুজু করবে, এটাই হচ্ছে আইন। কিন্তু ইডি কেন এই তদন্ত চালাচ্ছে? তার কারণ হচ্ছে এই যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেনের সঙ্গে কিন্তু দেশের সার্বভৌমত্বের একটা প্রশ্ন রয়েছে। আমরা সবাই জানি এই মুহূর্তে সব থেকে বেশি অশান্ত হচ্ছে বাংলাদেশ, এবং ভারতের এই মুহূর্তে সব থেকে আরো একটি পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে মায়ানমার। এই মায়ানমারের যে বিদ্রোহ, মায়ানমার থেকে চায়না থেকে কিভাবে ড্রাগগুলি আসছে, এবং এই ড্রাগের টাকা কিভাবে এ রাজ্য থেকে হোয়াইট হয়ে সেই টাকা বিদেশে চলে যাচ্ছে, এই যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেনের যে বেআইনি আর্থিক লেনদেন, সেই বেআইনি আর্থিক লেনদেনের একেবারে গোড়াতে কিন্তু আজকে ইডির আধিকারিকরা হানা দিচ্ছে। এবং এ রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী মানুষের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান হচ্ছে। তারা কেউ বড় বড় ক্লাবের সঙ্গে যুক্ত, কেউ সাংস্কৃতিক কর্মী, মানে একেবারেই মানে মুখোশের আড়ালে, মুখের আড়ালে মুখোশ পরে তারা কিন্তু ব্যবসাটা করছে, এবং বিভিন্নভাবে এ রাজ্যে সেই টাকা হোয়াইট করে বিদেশে পাচার করা হচ্ছে। না হলে এই তদন্ত কিন্তু ইডির আধিকারিকরা নিতেন না। যে তদন্ত করার কথা এনসিবি, যে তদন্ত করার কথা কিছুটা সিবিআই, সেই তদন্ত ইডির আধিকারিকরা যখন ঢুকে পড়লেন, তার মানে একেবারেই উত্তর পূর্বাঞ্চল, যেটাকে আমরা বলতাম যে ড্রাগের জন্য এই মুহূর্তে ভারতের সব থেকে অগ্রণী যে রাজ্য, তার নাম ছিল হচ্ছে একটা সময়তে গোয়া এবং মুম্বাই। সেই গোয়া মুম্বাইকেও যে উত্তর পূর্বাঞ্চল আস্তে আস্তে হার মানাচ্ছে, সেটা কিন্তু আজকের এই বিশেষ তল্লাশি অভিযানে একেবারে স্পষ্ট হয়ে গেল। ইতিমধ্যেই আমরা সাতজন এ রাজ্যের প্রভাবশালীর নাম আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি আপনাদের। তাদের বাড়িতে সকালবেলা থেকেই যে ইডির আধিকারিকদের যে হানা, সেটা কিন্তু নিছক কোনো ছোট ঘটনা নয়। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই চলতি মাসেই তো এসএসবির আধিকারিকদের নিয়ে যে চিকেন নেকের যে বৈঠকটা করেছিল শিলিগুড়িতে, সেখানে কিন্তু তিনি বারবার স্পষ্ট করে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলকে যদি শান্ত রাখতে হয়, তাহলে সবার আগে ড্রাগের ব্যবসা দমন করতে হবে। এবং নেপাল এবং ভুটান, এই দুই রাজ্যতে মার্জনা করবে, দুই প্রতিবেশী ভারতের দেশ থেকে যাতে ড্রাগ উত্তর পূর্বাঞ্চলে আসতে না পারে, এবং উত্তর পূর্বাঞ্চল থেকে যাতে
ড্রাগ মায়ানমার হয়ে সেটা অসম হতে পারে, সেটা ত্রিপুরা হতে পারে, যাতে দেশের বিভিন্ন প্রান্তে শিলিগুড়ি করিডরকে ব্যবহার করে, কারণ শিলিগুড়ি করিডর এমনই একটা জায়গা যেখানে পার্শ্ববর্তী ভুটান রয়েছে, যেখানে পার্শ্ববর্তী বাংলাদেশ রয়েছে, যেখানে পার্শ্ববর্তী আপনার হচ্ছে নেপাল রয়েছে, যেখানে পার্শ্ববর্তী আপনার পশ্চিমবঙ্গ, মানে চিকেন করিডর হচ্ছে রাজ্য অনুযায়ী ধরতে গেলে পশ্চিমবঙ্গ, তার পাশেই হচ্ছে বিহারকে ব্যবহার করে দেশের সমস্ত জায়গায় দ্রুত গতিতে চলে যাওয়া যায়। কারণ শিলিগুড়ি থেকে ডালখোলা থেকে কিষানগঞ্জ অর্থাৎ বিহারে পৌঁছালে সেখানে অন্তত 6 থেকে 7টি রুটে ভাগ হয়ে যাওয়া যায়, এবং সেই রুটগুলিকে ব্যবহার করেই যে ড্রাগ মাফিয়ারা সক্রিয়, সেটা কিন্তু বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা একাধিকবার কিন্তু তারা উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গকে জানিয়েছে। তারপরেও যে কাজের কাজ কিছু হয়নি, আজকের এই ইডির তল্লাশি অভিযান সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। এবং এ রাজ্যের বহু মানুষ যারা একেবারেই মুখের আড়ালে মুখোশ পরে তারা যে ড্রাগের ব্যবসাতে একেবারে রমরমা, এবং সেই রমরমা যে রাজ্য পুলিশ টের পায়নি তা কিন্তু নয়। রাজ্য পুলিশ কিন্তু অনেকাংশেই জানে, তবে কোনো একটা অজ্ঞাত কারণে সেই সমস্ত রাজ্য পুলিশের যারা আধিকারিকরা তারা তাদের সেভাবে ধরতে যে সক্ষম হয়নি সেইটা স্পষ্ট। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত দার কাছে আমি জেনে নেব যে এখন এই মুহূর্তে যে ইডির আধিকারিকরা তারা কিভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে সেটা আমি এই মুহূর্তে জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি দেবব্রত দাকে। দেবব্রত দা, আপনি শুনতে পাচ্ছেন? আজকে তোমার মোটামুটি ভোর থেকেই কিন্তু ইডি এই তৎপরতা শুরু করেছে রাজ্যের। এ পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে, রাজ্যের 12টি স্থানে ইতিমধ্যে ইডি একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। তো কোনোভাবেই কিন্তু ইডি আমাদের ওই জায়গায় পৌঁছে একদম ঘটনাস্থলে কি হচ্ছে তা তাদের তদন্ত স্বার্থে কিন্তু তারা সেই জায়গায় পৌঁছতে দিচ্ছে না। সুতরাং আমরা চেষ্টা করছি কিভাবে সেগুলো মানুষের সামনে তুলে ধরা যায়। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা কিন্তু বারবার রাজ্য পুলিশকে সেটা অবগত করার চেষ্টা করেছি সংবাদ পরিবেশনের মাধ্যমে, যে এই গোটা রাজ্য তোমার নেশার সমুদ্রে পরিণত হয়েছে। একটা বড় অংশের যুব সমাজের সোনালী ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে, এবং তোমার একটা প্রজন্ম কিন্তু ইতিমধ্যে সেটা ভয়ঙ্কর অবস্থা। বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিয়েছেন, কিন্তু কি করছে পুলিশ? আমি বলছিলাম, আমি সকালই আমি নাম বলবো না, আমাদের এই একটা বড় একটি থানার ওসিকে ফোন করেছিলাম। উনি তখন ঘুম থেকে উঠলেন, আমি বললাম যে ইডি তল্লাশি চালাচ্ছে, আপনাদের কোথায় আছেন এখন? উনি বলতে পারছেন না কিছু, এবং ইভেন কন্ট্রোল রুম থেকেও কিছুই জানে না। এইভাবে একটা গোপনে এই যে তল্লাশি অভিযান পুলিশের মুখে একেবারে জামা ঘষে দিয়ে গেল। এই যে অবস্থা, এটা রাজ্য পুলিশের একটা ব্যর্থতা। তুমি বলছিলে, আমি শুনছিলাম অনেকক্ষণ ধরে, মণিময়দার সঙ্গে বলছিলে, মানুষের সঙ্গে বলছিলে, এটা রাজ্য পুলিশের একটা তোমার ভয়ঙ্কর ব্যর্থতা। আরো যে কথাগুলো বাকি রয়েছে, ইডির কাছে যতটুকু খবর আছে সেই পর্যন্তই তো ইডি গেছে, কিন্তু আমাদের কাছে এত সব তথ্য রয়েছে, পুলিশ কিছুতেই কিছু করতে পারছে না। এবং এখনো কিন্তু এমন কিছু বাড়িঘর, বিশেষ করে বাড়িঘর থেকেই কিন্তু এই ধরনের নেশা ট্যাবলেট, হেরোইন সব তোমার সরবরাহ হচ্ছে, বিক্রি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, এলাকাবাসী সে সাহসটা করছে না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের তারা সুবিধা করতে পারছে না। কিন্তু পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ যে না, তারা গোয়েন্দাদের নিয়োগ করে সাদা পোশাকে প্রয়োজনে নেশা ক্রেতা সেজে গিয়ে তোমার এইসব কন্ডামেন্ট উদ্ধার করে গ্রেফতার করা, এই ব্যবস্থাগুলো কিন্তু করছে না। আমি বলে দিতে পারি, তোমার কৃষ্ণনগর, বনমালীপুর, তারপর তোমার অভয়নগর, ওইদিকে রামনগরের একটা অংশ, এসব জায়গায় প্রচুর পরিমাণে নেশা বিক্রেতারা সক্রিয়। তারা বাড়িঘর থেকে বসে তারা নেশা বিক্রি করছে। যারা এই ধরনের নেশা কিনতে আসে, তারা হঠাৎ করে টুক করে বাড়িতে ঢুকে যায়, ঢুকে গিয়ে নেশাটা কিনে নিয়ে চলে আসে, এবং তারাও আবার এটা বিক্রি করছে খানে খানে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু ভয়ঙ্কর। এবং আমার আশ্চর্য হয়েছে আমি যখন রাজ্যের দুটি বড় থানা, আগরতলা, বিশেষ করে আগরতলার বড় দুটি থানার
থানার যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুই বলতে পারেননি যে আজকে কোথায় কি হচ্ছে, বরঞ্চ ওনারা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন কোথায় কি হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থায় এটা একটা রাজ্য পুলিশের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো। হ্যাঁ, এটা তাদের মান সম্মানের বিষয়। তারা চাকরি করছেন, অথচ এই বিষয়গুলো তারা এতদিন পর্যন্ত তারা কোনো সুরাহা করতে পারছেন না। সে কিন্তু অনেক দিন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষেই চাইছেন রাজ্যকে নেশামুক্ত করার। তো এক্ষেত্রে ইডি আজকে যা করলো তা কিন্তু রাজ্য পুলিশকে একটা লজ্জা দিয়ে গেল। তাদের কিন্তু সতর্ক হওয়া উচিত এবং এই ধরনের অভিযান তাদেরও চালানো উচিত। অন্যথায় কিন্তু এই যে রাজ্য পুলিশের এই ব্যর্থতা দিনকে দিনে আরো বাড়বে এবং রাজ্য তোমার আরো গভীর সমস্যার সম্মুখীন হয়ে পড়বে। একটা কথা বলে রাখি তোমাকে, আমি কয়েকদিন আগে আমরা আমতলী থানার ব্যাপারেই বলি। আমতলী থানাতে একটি অংশের মানুষ এসেছিলেন যে তাদের ওই এলাকায় দুজন মহিলা তারা ড্রাগস বিক্রি করেন, ইয়াবা ট্যাবলেট বা তোমার হেরোইন এসব বিক্রি করে। দুজন মহিলা বিক্রি করছে। ওই এলাকার মানুষ এসেছিলেন আমতলী থানায় এসে তারা বলেছেন যে ওই দুজন মহিলাকে গ্রেফতার করতে হবে এবং তারা ওই যারা ড্রাগস বিক্রেতা দুই মহিলা তারা তাদের আস্ফালনে তাদের হুমকি হুজ্জুতির কারণে এলাকাবাসী মুখ খুলতে পর্যন্ত সাহস হয় না। এই অবস্থায় তারা সাহস করে তোমার আমতলী থানায় এসেছিলেন। কিন্তু আমতলী থানা, আগেও কথা বলেছিলাম আমতলী থানার সঙ্গে, আমতলী থানা বলছে যে আমরা তো কন্টামেন্ট পাচ্ছি না, কি করে আমরা কি করব। এটা কি সাধারণ মানুষের এবং ওই এলাকাবাসীকে নাকি আমতলী থানা কর্তৃপক্ষ বলছিল যে আপনারা সেই ড্রাগস সহ ধরে দিন, তবে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এটা কি সাধারণ মানুষের কর্তব্য? পুলিশ তাহলে কি করতে? এই যদি পরিস্থিতি হয় তা কিন্তু বিপজ্জনক। আর আজকে পুলিশের ব্যর্থতা কিন্তু ইডি এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে এখানে পুলিশের সেই সক্রিয় ভূমিকা নেই, যে কারণে রাজ্যে ক্রমশ রাজ্যের যুব সম্প্রদায় নেশার করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে। এটা ভয়ঙ্কর। একটা বড় অংশের যুব সমাজ আর যেসব পরিবারে এই তোমার এ ধরনের ছেলেমেয়েরা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু একটা পরিবারটাকে তোমার একেবারে দেবব্রত দা, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে ইডির তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং ইডির তল্লাশি অভিযানে বেশ কিছু কিন্তু নথি কিন্তু তারা আটক করেছে। ইডির যারা ফিনান্সিয়াল অফিসাররা রয়েছে তারা কিন্তু সেই সমস্ত নথি কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে এবং বেশ কিছু তারা কিন্তু ব্যাংকের যে আর্থিক লেনদেন, সেই সমস্ত ব্যাংকের আর্থিক লেনদেন কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছে। সেই সমস্ত ব্যাংকের যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু ইডির আধিকারিকরা কিছুক্ষণের মধ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ রাজ্যের কোন কোন ব্যাংকে এই বেআইনি যারা ব্যবসাটা করে সেই ব্যবসায়ীদের কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকা ট্রান্সফার হয়েছে সেইগুলো কিন্তু এবার ইডির নজরে। অর্থাৎ এই রাজ্যের যে ব্যাংকগুলি রয়েছে, বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, সেই বেসরকারি ব্যাংক কিন্তু এই মুহূর্তে ইডির যারা তদন্তকারী আধিকারিক, সেই ইডির তদন্তকারী আধিকারিকদের কিন্তু নজরে। এবং বেশ কিছু কিন্তু অলাভজনক সংস্থাতে ইতিমধ্যেই এই ড্রাগ মাফিয়ারা তারা কিন্তু যে টাকা ইনভেস্ট করেছে সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার এবং সেই জায়গা থেকে তারা সেই টাকাগুলো অলাভজনক সংস্থায় টাকা বিনিয়োগ করে তারা সেই টাকা লস দেখিয়ে সেখানে কিন্তু কালো টাকা কিন্তু সাদা করার যে প্রক্রিয়া চালিয়েছে, সেই সমস্ত নথি কিন্তু ইতিমধ্যে ইডির আধিকারিকদের হাতে এসছে। এবং 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং 3টি বেসরকারি ব্যাংক এই মুহূর্তে ইডির নজরে রয়েছে। সেই সমস্ত ব্যাংকগুলিতে এই ড্রাগ মাফিয়াদের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে কোন কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেগুলো কিন্তু ইডির আধিকারিকরা তদন্ত করছে। এবং কলকাতা এবং মুম্বাইয়ের বেশ কয়েকটি ব্যাংক এবং গুয়াহাটির মোট 4টি ব্যাংক কিন্তু এই মুহূর্তে ইডির নিশানায় রয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে লাস্ট 1 বছর কোথায় কোথায় টাকা গিয়েছে সেগুলোও কিন্তু দেখা হচ্ছে। এবং আরো একটা তথ্য এই মুহূর্তে যেটা উঠে আসছে, সেই তথ্যটা আপনাদের আমি দেব যে এখান থেকে যেহেতু বাংলাদেশ বর্ডার রয়েছে এবং প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আসে, এখানে কিন্তু বহু টাকা
টাকা ভাঙানোর যে যে স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনগুলি থেকে কিন্তু বিভিন্নভাবে টাকা হুন্ডির মাধ্যমে কিন্তু বিদেশে পাচার করা হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে এবং সেই টাকা বাংলাদেশ হয়ে সেই টাকা কিন্তু ইতিমধ্যেই থাইল্যান্ড দুবাইতে কিন্তু পৌঁছে গেছে বলে কিন্তু জানা যাচ্ছে ইডির আধিকারিকরা। সেই সমস্ত যেখানে এই সেই হুন্ডিগুলিতেও কিন্তু সেই সমস্ত জায়গাতে কিন্তু ইডির আধিকারিকরা আগামী দিনে তল্লাশি চালাবে এবং 2 থেকে 3 জন সোনার কারবারি, সেই 2 থেকে 3 জন এ রাজ্যের টপ সোনার কারবারি, তারাও কিন্তু এই সাদা টাকা হোয়াইট করার ব্যাপারে, মার্জনা করবেন, কালো টাকা হোয়াইট করার ব্যাপারে কিন্তু তারাও জড়িত বলে ইডির আধিকারিকদের কাছে কিন্তু প্রাথমিকভাবে খবর এসছে। ইডির আধিকারিকরা সেই বিষয়গুলোকে তারা ইতিমধ্যেই খতিয়ে দেখছে। আমি এই মুহূর্তে সরাসরি আবার চলে যাব আমাদের আরো এক প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতির থেকে জানার চেষ্টা করব যে ইডির আধিকারিকদের বর্তমানে তারা কোথায় তল্লাশি চলছে, বর্তমানে তারা কোথায় তল্লাশি চালাচ্ছে এবং কোথায় তারা আগামী দিনে যেতে পারে সেইটা আমরা চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমরা আরো একজন প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি কি বলছেন আমরা জানার চেষ্টা করব যে কেন রাজ্য পুলিশ বারবার এই তল্লাশি অভিযান তারা চালায় না এই ড্রাগের বিরুদ্ধে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছে প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। নন্দন বাবু, আজকে সকালবেলা থেকে ইডি প্রায় 12টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে 250 জন সিআরপিএফ এর আধিকারিককে নিয়ে। আপনার কি মনে হয় না যে রাজ্য পুলিশ সম্পূর্ণ ব্যর্থ আজকে? রাজ্য পুলিশ ড্রাগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজকর্ম সম্পূর্ণ আলাদা। আসলে এনফোর্সমেন্ট ডিরেক্টর 3টে আইনের উপর কাজ করে, তার মধ্যে একটা হলো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। তো সেই আইনে ওরা প্রফিটস অফ ক্রাইম, অর্থাৎ কোনো আর্নিং যদি হয়, কোনো কেউ যদি অবৈধভাবে অর্থ উপার্জন করে, যেই অর্থটা এসছে কোনো ক্রাইম থেকে, মানে প্রফিটস অফ ক্রাইম বলে এটাকে, তো সেইভাবে ইডির নিজস্ব একটা ক্ষমতা আছে যে কোনো ধরনের অনৈতিকভাবে বা মানে অপরাধমূলক কোনো ধরনের উপার্জন যদি করে তার বিরুদ্ধে ইডি রেড করে। এখন সেখানে নার্কোটিক ড্রাগস এর যে যারা এখানে লোকাল পেডলার আছে বা এখানে যারা ড্রাগ নিয়ে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল র্যাকেট চালিয়ে যাচ্ছে, তো এদের বিরুদ্ধে সেভাবে ইডি ব্যবস্থা নিচ্ছে। এখন রাজ্য পুলিশেরও সেই ক্ষমতা আছে নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সে। এখানে একটা 68F বা 68 এর যতগুলো সাব ক্লজ আছে সব ক্লজে কিন্তু পুলিশকে পাওয়ার দেওয়া আছে অর্থনৈতিক ভাবে কারা কিভাবে অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ সে তার কোনো বৈধ বা নন সোর্স অফ ইনকাম নেই, কিন্তু তারপরেও সে অনেক সম্পত্তি করে ফেলেছে। তো সেই সম্পত্তিটা সে যে টাকাটা পেলো সেটা কোথা থেকে এলো, এবং সেটা যদি প্রসেস অফ ক্রাইম হয় তাহলে কিন্তু রাজ্য পুলিশেরও সেই ক্ষমতা আছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে রাজ্য পুলিশ কিন্তু সেরকম অর্থনৈতিক ভাবে যে যারা বেশ সমৃদ্ধিশালী হয়ে উঠেছে এইসব বিভিন্ন ধরনের ড্রাগের ব্যবসা করে, তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম কোনো একটা অ্যাকশন নেওয়া এখনো পর্যন্ত হয়নি। ছোটখাটো যারা রিটেল ট্রান্সপোর্ট করছে এখান থেকে ওখানে ওদেরই ধরছে। তো সেদিক দিয়ে আপনি যেটা বলেছেন সেটা ঠিক যে রাজ্য পুলিশ এক্ষেত্রে অনেকটাই ব্যর্থ। আপনি যে কথা বলছিলেন, আমি বারবার আমাদের যারা প্রতিনিধি তারা বারবার বলছিল এই যে বেআইনি আর্থিক লেনদেন, সেই দেখুন এই যে রেডটা সেটা তো করা উচিত ছিল এনসিবির, সেই জায়গা থেকে আজকে এই রেডের নেতৃত্ব দিচ্ছে ইডি। তার মানে একটা পাহাড় প্রমাণ যে বেআইনি আর্থিক লেনদেন এ রাজ্য থেকে হচ্ছে সেটা কিন্তু আজকে স্পষ্ট। তাহলে রাজ্য পুলিশের যারা দুর্নীতি দমন শাখার অফিসাররা রয়েছেন তারা কেন এই বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পেল না? সেটা কি কোথাও একটা ব্যর্থতা নয়? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মূল কাজটা হলো নার্কোটিক্স সংক্রান্ত যাবতীয় গাইডলাইন্স দেওয়া এবং টাইম টু টাইম রাজ্যগুলিকে সাহায্য করা এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে সহায়তা করা। নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সে রাজ্য এবং কেন্দ্র মিলে প্রায় 14টা ডিপার্টমেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে, যার মধ্যে মূলত প্রধান যে ডিপার্টমেন্ট গুলো হলো কাস্টমস এন্ড সেন্ট্রাল এক্সাইজ, এরপরে আছে ডিআরআই, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ইকোনমিক ইন্টেলিজেন্স, এগুলো অনেকগুলো ডিপার্টমেন্টকে কেন্দ্রের এবং রাজ্যের, এছাড়া বিভিন্ন ধরনের সীমান্তরক্ষী বাহিনী যেমন আসাম রাইফেলস,
বর্ডার সিকিউরিটি ফোর্স, এদেরও কিন্তু ক্ষমতা দেওয়া আছে। সেদিক দিয়ে দেখতে গেলে রাজ্য পুলিশের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্টে। আর ইডি যেটা করছে, ইডি তার নিজস্ব আইনে করছে, কিন্তু সেটার সঙ্গে এনসিবির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটাকে বলে প্রসেস অফ ক্রাইম, সেই প্রসেস অফ ক্রাইমে ইডি যে কোনো ধরনের অনৈতিক ভাবে বা অপরাধমূলক যে উপার্জন, এই যে প্রসেস অফ ক্রাইম, যে ক্রাইম থেকে যে উপার্জনটা হয়, সেটার জন্য ইডি যে কোনো জায়গাতে রেড করতে পারে। তার সঙ্গে কিন্তু এনসিবি বা আদার ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। কেউ যদি ডাকাতি করে বা চুরি করে যদি প্রচুর ধন সম্পত্তি অর্জন করে বা ঘুষ খেয়ে প্রচুর ধন সম্পত্তি উপার্জন, সেখানে কিন্তু ইডি যেতে পারে। অর্থাৎ ইডির মেইন কাজটা হলো তুমি যে উপার্জনটা করছো সেটা অনৈতিক ভাবে, সেটা একটা মানে প্রসেস অফ ক্রাইম, তাই আমি রেড করতে পারি। তো সেভাবে ইডি রেডটা কিন্তু সে কারণে হচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত এ রাজ্যে যাদের মানে বহু মানুষের নাম, প্রভাবশালীর নাম ইতিমধ্যে উঠে এসেছে, এই যে মুখোশ পরে তারা সমাজকর্মী বলে নিজেদের ফানুস উড়িয়ে যেভাবে ব্যবসা করছেন, এটা কি বাস্তবসম্মত যে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা কিচ্ছু জানতেন না? একেবারে দিল্লি থেকে যে ছবি আমরা বারবার দেখি বাংলাতে রাজ্য পুলিশকে না জানিয়ে ইডি তারা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে তারা বিশেষ তল্লাশি অভিযানে নামেন, সেই ছবি আজকে আমাদের এ রাজ্যে দেখলাম। কি মনে হয়? আসলে রাজ্য পুলিশের তো আপনারা নিজেরাই জানেন যে রাজ্য পুলিশ হলো রাজ্য সরকারের অধীনে, যেখানে খুব ছোট ছোট লেভেলেও ইন্টারফিয়ারেন্স হয়। অর্থাৎ আমি সেটাকে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স বলছি। যে কোনো মানে রুলিং পার্টি হোক আর বিরোধী দল হোক, কিন্তু একটা ইন্টারফিয়ারেন্স কিন্তু হয়েই যাচ্ছে। তার প্রশ্রয় পেয়ে কিন্তু অনেকেই এভাবে প্রচুর সম্পত্তি করে ফেলেছে। আগরতলা শহরে আমি এরকম অন্তত আমার ধারণা অন্তত মোর দেন 100 মানে 100-র উপরে আছে যাদের কোনো নন সোর্স অফ ইনকাম নেই, কিন্তু তারা কোটি কোটি টাকা সম্পত্তি করে ফেলেছে। এবং সেই সম্পত্তিগুলো এসছে কিন্তু মূলত এই ড্রাগের ব্যবসা করে। তো সেই ড্রাগের ব্যবসাকে যখন পুলিশ হাত দিতে যায়, তখনই দেখা যায় যে এখানে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স হচ্ছে বা উপর থেকে কোথাও চাপাচ্ছে। আচ্ছা, সে সাপ নাই আসুক, এই যে নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক হচ্ছে বা ড্রাগের সঙ্গে যে একটা অ্যাডভান্স টেকনোলজির একটা ব্যাপার আছে, সেইগুলো অ্যাপ্লাই করে পুলিশের স্বতন্ত্র একটা উইং করা হয়েছিল, অ্যান্টি নার্কোটিক্স উইং। কিন্তু অ্যান্টি নার্কোটিক্স মূলত প্রিভেন্টিভ অ্যাকশনটাই করে যাচ্ছে, কিন্তু ডিটেকটিভ যে অ্যাকশনটা, অর্থাৎ সেই তদন্ত করে মূলে যাওয়া এবং কারা এর পিছনে ফাইন্যান্স করছে, কারা ট্রান্সপোর্ট করছে, কারা এর পিছনে বিভিন্ন ধরনের শক্তি যোগাচ্ছে, তা কিন্তু হচ্ছে না। এটা নিয়ে আমি অনেকবারই কিন্তু বলেছি যে আমরা ছোটখাটো জায়গায় না গিয়ে যদি যারা এখানে ফাইন্যান্স করছে এবং এই ফাইন্যান্সিয়াল যারা আছে এবং যারা এগুলোর মেইন অপারেটর, এদের আগে ধরে এদের বিরুদ্ধে এনডিপিএস একটি অত্যন্ত কড়া আইনের ব্যবস্থা আছে, যেখানে প্রিভেন্টিভ ডিটেনশন 2 বছরের জন্য সেই ব্যবস্থা বেল পাবে না, সেগুলো কোনো অ্যাকশন এখানে হচ্ছে না। হ্যাঁ, এনডিপিএস অ্যাক্টে তো সাধারণত 2 বছরের আগে বেল পাবে না। এবার আমি যেটা বলছি যে ইডির আধিকারিকটা এটা গোপন আগে বেলের কথা বলছি না, আমি বলছি নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক্স নিবন্ধনমূলক আটক আইন। অর্থাৎ এই যে নাসা, এসমা, কোপে পোষা যেরকম আছে না 1 বছর করে বিনা বিচারে আটক, সেখানে এনডিপিএস অ্যাক্টও সেটা আছে 1 বছর প্রথম, কিন্তু সেখানে আরো 1 বছর বাড়ানো যেতে পারে। অর্থাৎ এটা একটা ইউনিক ল, যেখানে প্রায় 2 বছর একটা লোককে কিন্তু সন্দেহমূলক ভাবে বিনা বিচারে আটকে রাখা যায়। তো সেখানে আগরতলা শহরে আপনি নিজে দেখুন বিভিন্ন জায়গাতে 4তলা 5তলা বাড়ি উঠে যাচ্ছে, যার বিরুদ্ধে ভয়ঙ্কর ধরনের ড্রাগের ব্যবসা করার অভিযোগ আছে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো কেস হচ্ছে না। অনির্বিবাদে ওর কাজ চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ড্রাগের ব্যবসা যাচ্ছে। আর পুলিশ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, শুধু ছোটখাটো যারা ট্রান্সপোর্ট করছে ওদের ধরছে, ওদের করছে, পজিশনে পাচ্ছে এদের। তো এখানে একটা ঘাটতি রয়ে গেছে। হ্যাঁ, আমি নন্দনবাবু, যেটা আমার কাছে এই মুহূর্তে খবর আছে, প্রায় 900 কোটি টাকার কেলেঙ্কারি এ রাজ্যে বলা হচ্ছে, ইডির আধিকারিকরা অনুমান করছে। আপনি কি সহমত? 900 কোটি টাকার থেকে অনেক বেশি হবে। 900 কোটি টাকা যেটা বলা হয়েছে সেটা আমি মনে করি না যে সেটা সঠিক। এখানে যে ব্যবসা চলছে বা ব্যবসা কেন্দ্র হয়েছে বা যে সম্পত্তি অর্জন করা হয়েছে প্রসেস অফ ক্রাইম, সেটা মোর দেন অন্তত আমার হিসাব মতো 3,000 crore to 5,000 crore। কারণ এখান দিয়ে সারা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং এই যে গুজরাট, কলকাতা বিভিন্ন জায়গাতে কিন্তু ড্রাগের কিন্তু এদিক থেকে যাচ্ছে। বিশেষ করে এই যে ক্যানাবিস, গাঁজা, এটা বিঘাকে বিঘা মানে গাঁজা চাষ হচ্ছে, সেই গাঁজা রাইট হয়ে এখান থেকে ট্রান্সপোর্টে চলে যাচ্ছে। এগুলো টোটাল যদি আপনি হিসাব করেন, ইট উইল এক্সিড মোর দেন 3,000 crore।
একেবারেই ধন্যবাদ আপনাকে নন্দনবাবু, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাজ্য পুলিশের আধিকারিকদের সার্বিক ব্যর্থতাই কিন্তু আজকে ফুটে উঠলো আরো একবার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আবারও এই খবরেই আমরা ফিরে আসি। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।